আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওরিয়েন্টেশনে স্বাগতম। তো আজকে আমরা একটু ওয়েট করি, যেহেতু আমাদের অ্যাটেন্ডি বাড়ছে। এখনো আমরা একটু 2টা মিনিট ওয়েট করে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা সবার জন্য একটু অপেক্ষা করি, যেহেতু অ্যাটেন্ডি বাড়ছে আমাদের। আচ্ছা, যারা এখনো বলছেন যে আমরা শুনতে পাচ্ছি না, আসলে আমরা এখনো শুরু করি নাই। আমরা একটু অ্যাটেন্ডির জন্য অপেক্ষা করছি। আস্তে আস্তে আমাদের অ্যাটেন্ডি বাড়ছে, ইনশাল্লাহ আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করে দিব আশা করি। আমাদের সাথেই থাকুন আপনারা। আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের উত্তরণ সম্পর্কে, আপনারা চ্যাট বক্সে যা ইয়া বা কিউ এন্ড এ লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আপনাদের উত্তরণ সম্পর্কে যদি কোনো জানার কিছু থাকে, তাহলে কিউ এন্ড এ বক্সে অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। যারা ফেসবুকে জয়েন করে আছেন তারা ফেসবুকে লিখতে পারে, আমরা অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। আহ, তো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, সাথেই থাকেন।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? সাব্বির ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মামুন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। ভাইয়া, তাহলে আমরা শুরু করে দিতে পারি। হ্যাঁ, আমরা শুরু করছি। জাস্ট 1 মিনিট আর একটু সময় নিব শিক্ষার্থী ভাই ও আপুরা আপনাদের কাছ থেকে, তারপর আমরা শুরু করছি। ঠিক আছে মামুন ভাই, জাস্ট 1 মিনিট। হ্যাঁ। হ্যাঁ, শিওর শিওর ভাইয়া। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও আপুরা। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই 41তম বিসিএস প্রিলি প্রস্তুতি পর্বের একটি সেমিনারে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা প্লিজ একটু চ্যাট বক্সটা ওপেন আছে, আমার সাথে মতামত সবকিছু শেয়ার করতে পারবেন। আহ, তো যাই হোক, আপনাদের পরীক্ষার আর বেশি সময় নেই। আজকে 13 তারিখ, 19 তারিখে আপনাদের 41তম প্রিলি অনুষ্ঠিত হবে। তো হাতে আছে আর 5টি দিন। তো এই 5 দিন আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় বা কি কাজগুলা করা যায়, ডুজ এন্ড ডোন্টস, মানে যেটা করা যাবে না, যেটা করতে হবে, যাই হোক আমার কিছু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনাদের ফিডব্যাক নিব, আমি কিছু বলবো। তো যাই হোক, আম, আমরা কথা শুরু করি। মামুন ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, ঠিক আছে? আপনারটা আমি। হ্যাঁ, শিওর ভাই, শিওর। হুম। তো সবাই কেমন আছেন ভাইয়া পুরা? চ্যাট বক্সে একটু লেখেন।
ভাই আপনার এই মাইক্রোফোন থেকে ফ্যান মানে সব বাতাসের সাউন্ড আসছে, মেবি ফ্যানের ইয়াটা আচ্ছা আচ্ছা, আসছে। অনেক সাউন্ড আসছে না? আচ্ছা ওকে, আমি একটু ফ্যানটা ঠিক করে দিচ্ছি। বৃষ্টি হয়েছে তো ভাই, গরম লাগছে আসলে, যেন ফ্যান ছাড়া কাজ করা একটু কঠিন। এখন কি একটু কমেছে? হ্যাঁ ভাইয়া কমেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকমই থাকুক, অসুবিধা নেই। ওকে, আমিও ভালো আছি, সমস্যা নাই। তো সবার প্রস্তুতি কেমন, কেমন ফিল হচ্ছে? আমার তো 5 দিন, 5 দিন পরে 200 নম্বরের সেই মহা রণক্ষেত্র, যেটা দিয়ে আপনাদের সামনের ফিউচারটা আসলে মোটামুটি মানে ডিসাইডেড হয়ে যাবে, যে কে কোন পথে যাচ্ছেন আর কি। তো আশা করি প্রস্তুতি সবাই গুছিয়ে ফেলেছেন। এখন আসলে 5 দিনে নতুন করে পড়ার কিছু নাই, সব থেকে বড় কথা এটা। জাস্ট হচ্ছে আল্লাহ তাআলার যেটা শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক না কেন, আপনি উত্তীর্ণ হন কি না হন, অবশ্যই সেটা উপর থেকে তাকদিরে আপনার আগে থেকেই ডিসাইডেড হয়ে আছে। আপনি চাইলেও আসলে সেটা চেঞ্জ করতে পারবেন না। সো এইটা মাথায় রাখবেন। সবার আগে একদম সহজ একটা পরামর্শ দিই, মাথাটাকে একদম দুশ্চিন্তা মুক্ত করেন। আপনি যতই টেনশনে আছেন, বুঝলাম আপনার ফ্যামিলির হাল ধরতে হবে, আপনার অনেক ধরনের প্রেশার আছে, আপনার গার্লফ্রেন্ড চলে যাচ্ছে কোনো কারণে যদি বিসিএস আপনার না হয়, বা আপনার আদার্স কোনো প্রবলেম, যাই হোক না কেন, চলে গেলে যাক, কিন্তু এটা চলে যাওয়া মানে কিন্তু জীবনের শেষ না। ঠিক আছে? জীবন অনেক কিছু আছে, বিসিএস এর জীবনের শেষ সবকিছু না। এটাকে যদি মাথায় রাখতে পারেন, দেখবেন টেনশন অনেকখানি কমে যাবে। এখন আপনার হয়তো বলতে পারেন, ভাই আপনার হয়ে গেছে, আপনি পার হয়ে গেছেন, এখন এইসব ফাঁকা বুলি বলতেই পারেন। হ্যাঁ ঠিক আছে, আমি হয়তো বলছি, কিন্তু আসলে যদি কোনো কারণে আমার না হতো, আমি কিন্তু থেমে যেতাম না বা থেমে থাকতাম না, হয়তো আমি অন্য কোনো উপায় অন্য কোথাও চলে যেতাম, অন্য কোনো চাকরি চাকরি করতাম, তাই না? এটা তো আসলে কখনোই মানুষ থেমে থাকে না। তো এইটা একটু মাথায় রাখবেন আগে, যে প্রেশার নেওয়া যাবে না। মনে করেন ক্রিকেট ম্যাচ, লাস্ট ওভারে মনে করেন 10-12 রান লাগবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন 4-5 বলে রান করতে পারলেন না, এখন লাস্ট বলে লাগতেছে হচ্ছে আপনার 6 রান, 1 বলে 6। তো আপনার তখন কন্ডিশনটা কেমন হবে? হয় আপনি একদম যদি ফুল হিট করতে পারেন, সেটা 6 হবে, আপনি জিতে যাবেন। যদি কোনো কারণে হিট করতে না পারেন, বলটা মিস, আপনার কোনো রানই হবে না, আপনি ফেল। আবার কোনো কারণে মনে করেন যে হিট করলেন, বাট বাউন্ডারির একটু আগে গিয়ে ড্রপটা পড়লো, অর্থাৎ সেটা 4 হয়ে গেল, তাহলে আপনি কিন্তু 1 রানের জন্য হেরে গেলেন। তো এই 3টা কন্ডিশন হতে পারে আপনাদের আগামী 19 তারিখে। আপনি 1 বলে যদি 6টা মারতে পারেন, আপনার প্রিলি পাস হয়ে যাবে, এবং প্রিলি পাস হয়ে গেলে রিটেন পাস করাটা আমার মনে হয় অনেক সহজ প্রিলির তুলনায়। আমার কাছে যেটা মনে হয়, মানে মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে রিটেন পাস করাটা অনেক সহজ। আশিক খান বলেছেন, চলে যাওয়া মানেই প্রস্থান নয়। হ্যাঁ ভাই, ফিলোসফিক্যাল কথাবার্তা এগুলা, যাই হোক পরেও বলবো। তো যেটা বলছিলাম, এখন মনে করেন আপনি 6 মারলেন, আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, ব্যাস আপনার অর্ধেক কাজ হয়ে গেছে, বাকি অর্ধেক কাজ রিটেনের ভাইভাতে। এখন কোনো কারণে যদি আপনি না হন, ভাই হয়তো আল্লাহ তাকদির আপনার জন্য অন্য কিছু রেখেছে, বেটার লাক নেক্সট টাইম, এটা বলতে হবে। আর আরেকটা অপশন যেটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে 4 মারলেন, অর্থাৎ 1 রানে হেরে গেলেন, ওই কন্ডিশনটা যদি হয়, কি হচ্ছে তাহলে? যে আপনি ভালো পরীক্ষা দিলেন হয়তো, পরীক্ষা দিয়ে আসার পর কোশ্চেনের সলিউশন গুলো মিলালেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে তো অপশনের অ্যান্সার দিয়ে দেয়, বা সলভ শিট দিয়ে দেয় বিভিন্ন কোচিং থেকেও। তো আপনি মিলালেন, দেখলেন যে আপনার সামথিং 110 to 115 কিছু একটা এরকম মার্কস আসছে, কিন্তু এটা কিন্তু আপনার এক্সাক্ট নাম্বার না। কারণ পিএসসি এমন কিছু প্রশ্ন প্রতি বছরে সেট করে, যে প্রশ্নগুলার অ্যান্সার আমি আপনি কেউই শিওর হয়ে বলতে পারবো না যে এটা হবে, অর্থাৎ এই অ্যান্সারটা শুধুমাত্র পিএসসি জানে। সো এই ধরনের কনফিউজিং অ্যান্সার গুলা যদি নেগেটিভ ধরে নেওয়া হয়, তাহলে দেখা গেল যে আপনার শেষ পর্যন্ত রেজাল্ট আসার পরে আপনার হলো না, কোনো কারণে আপনার রোলটা আসলো না মেরিট লিস্টে। তো সেক্ষেত্রেও আপনাকে ওই ফিরে যেতে হবে, বেটার লাক নেক্সট টাইম। বাট বুঝতে হবে এটা, যে না, আপনার প্রিপারেশনটা অনেকখানি ভালো ছিল, হয়তো একটুর জন্য আপনি আহ উত্তীর্ণ হতে পারেননি। বিসিএস এ অ্যাপ্লাই করেছে এবার প্রায় 4 লাখের উপর মানুষ, ঠিক আছে? এর মধ্যে ধরে রাখেন প্রায় 20 থেকে 30 হাজার পরীক্ষা দিবে না, সংখ্যাটা আরো বড় হতে পারে। মনে করেন যারা অন্য ক্যাডার পেয়ে গেছেন। কারণ কেন বললাম এই কথাটা, সেটা হচ্ছে এই 41তম বিসিএস এর সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 2019 সালে, ঠিক আছে? তো 19 সালে প্রকাশিত হওয়ার পর তখন কিন্তু 38তম বিসিএস এর কোনো ফাইনাল রেজাল্ট আসেনি। তারপর আপনার 40তম তো নাই, রিটেনও তখন হয়নি। আর 41 তখন এই 38, 40 বা 37-এ নন ক্যাডার যারা পেয়েছিল, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করেছে। প্লাস নতুন যারা চাকরিতে ঢুকতে চান, নতুন যারা ভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু এই 19 তারিখে, মার্চের 19 তারিখের আগ পর্যন্ত, 18 তারিখ পর্যন্ত যদি আমরা একটা সিনারিও চিন্তা করি, তাহলে কি দেখবো? 38-এর রেজাল্টটা হয়ে গেছে, 38 অনেকে জয়েন করে ফেলছেন, 2204 জন জয়েন করেছেন।
এর মধ্যে কিছু জয়েন করেননি, তারা হয়তো আগের ক্যাডারে রয়ে গেছেন বা হয়তো বেটার ক্যাডারের জন্য আবার পরীক্ষা দিবেন। যাই হোক, তাদের কথা আলাদা। এরা সংখ্যায় 200-300 বেশি হবে না। তো এরপরে দেখেন 40-এ রিটেন রেজাল্ট দিয়ে দিয়েছে, ভাইবা অলরেডি রানিং। তো 40-এ যারা মোটামুটি ভালো ক্যাডার এক্সপেক্ট করছেন বা হয়তো ভাইবা ভালো হয়েছে, তারা হয়তো 41টা ভাবে সিরিয়াসলি নাও দিতে পারেন। ঠিক আছে। তো অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানেই আপনার কমে গেল, আপনার মোটামুটি সবকিছু এখানেই কিন্তু অনেকখানি কমে গেছে। আচ্ছা, খন্দকার নাসিমুজ্জামান ভাই বলছেন ভাইয়া শর্টলি শেষ করেন, টাইম অনেক কম। ভাইয়া কোনো সমস্যা নাই, আজকে আমাদের আপনাদের কাছ থেকে কিছু সময় নিব। 8টা পর্যন্ত অ্যাটলিস্ট আমার সাথে থাকতে হবে বা 8:30 পর্যন্ত কিছু কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব। তো আপনার যদি কোনো তাড়া থাকে তাহলে আসলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো আপনার ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকখানি কমে গেছে, এটা হচ্ছে একটা বড় বেনিফিট বলা যায় কিছুটা। কিন্তু তারপরেও আপনার 1.5 থেকে 2 লাখ পরীক্ষার্থী যারা আসে শুধুমাত্র হচ্ছে টেস্ট করার জন্য নিজেকে, যে আমি আসলে পরীক্ষা দিতে পারছি কিনা, ঠিক আছে, বা পরীক্ষায় আমি যোগ্য কিনা, জাস্ট টেস্ট করতে আসে পরীক্ষার হলে, নিজেদের মতো অ্যান্সার করে চলে যায়। আপনার ফাইট করতে হবে খুব বেশি করে হলো অনলি 50,000 পরীক্ষার্থীর সাথে। মার্ক মাই ওয়ার্ডস, আপনার ফাইট দিতে হবে অনলি 50,000, সর্বোচ্চ সর্বোচ্চ 50,000, যারা খুব ভালো প্রিপারেশন নিয়ে আসবে এবং যারা প্রত্যেকেই আপনার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখেন। ব্যাপারটা একটু মাথায় রাখবেন। সো 4 লাখ দেখে হতাশ হবেন না, আগে বারবার বলছি, 4 লাখে 4 লাখ জীবনেও পাশ করবে না, পাশ করবে শেষ পর্যন্ত 16 থেকে 20 হাজার ম্যাক্সিমাম, বা 15,000, এবং এদের মধ্যে যোগ্য থাকবে ম্যাক্সিমাম হলো 50,000। ওকে, এই টপিকটা গেল, এটা নিয়ে আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে হতাশ হবেন না, ভয় পাবেন না। কেউ কেউ বলছেন আমাকে যে প্রশ্ন পাওয়ার সাথে কি করবেন, চ্যাট বক্সে লিখছেন। হ্যাঁ, প্রশ্ন পাওয়ার সাথে সবার আগে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আগে রব্বিজিৎ নীলমা বা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যারা অন্য ধর্মের, তারা আপনার ঈশ্বরকে স্মরণ করে আগে প্রশ্নটা নিবেন, এবং জাস্ট একটা বড় শ্বাস নিবেন, যে নিজের একটু নার্ভাসনেস কাটানোর জন্য। আমার নিজেরও নার্ভাস লাগতো, প্রিলির প্রশ্ন যখন 38-এ পেলাম হাতে প্রথম প্রিলি, তখন কিন্তু বেশ নার্ভাস লাগছিল যে কি করব বা কোনটা দিয়ে শুরু করব। তো আমার ক্ষেত্রে একটা যেটা করেছিলাম, আমার সেট 4 পড়েছিল পরীক্ষার হলে, সেট নাম্বার 4। তো সেট 4-এ হচ্ছে ম্যাথ ছিল সবার শেষে। বিশেষ আপনারা একটু মিলিয়ে নিতে পারেন, যাদের 38-এর কোশ্চেনটা হাতে আছে বা জোগাড় করেছেন, দেখবেন সেট 4-এ হচ্ছে ম্যাথ ছিল সবার শেষে। তো আমি কিন্তু যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমি ম্যাথ দিয়ে শুরু করতে পারতাম, আমি সেটা করি নাই। আমি শুরু করলাম মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলী ছিল আমার 1 নম্বরে। তো আমি আন্তর্জাতিক বিষয়াবলী দিয়ে শুরু করলাম। এটা কেন করবেন বললাম, কারণ হচ্ছে আপনি মনে করেন হচ্ছে কেউ ইংলিশে বেশি শক্তিশালী, ইংলিশে তার নলেজ ভালো। এখন ইংলিশ প্রশ্নটা আপনার খুঁজতে হবে যে কত নাম্বার সিরিয়ালে আছে। 200টা কোশ্চেনের মধ্যে আপনি খুঁজবেন যে কোথায় ইংলিশ আছে। খুঁজলেন, খোঁজার পরে আপনি সেই অংশটা ওএমআর এ ফিল আপ করলেন, ভালো করে একটু মনে রাখেন। ওএমআর এর ওই অংশটা ফিল আপ করার পরে আপনার কিন্তু মনে করেন যখন আগের প্রশ্নগুলো আবার ফিল আপ করতে করতে আসবেন, কোনো কারণে একটা ওএমআর এর ফাঁকা ঘর বা বৃত্ত এদিক ওদিক হয়ে যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। কারণ পরীক্ষার হলে আপনি নার্ভাস থাকবেন, ঠিক আছে। সো একটা প্রশ্ন মনে করেন 150 নম্বরে এসে ইংলিশ শেষ হলো, আপনি 151 থেকে হয়তো আরেকটা শুরু, আর 119 নম্বরে আরেকটা শেষ হয়েছে, সরি 120 নম্বরে। তো আপনি 120টা পূরণ করতে গিয়ে যদি কোনো কারণে 121টা বার ফিল আপ করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা। সো মাঝের অংশগুলো এরকম আগে থেকে ফিল আপ না করাটাই বেটার, ঠিক আছে, না করা বেটার। চাইলে আপনি যদি করতে পারেন, ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষার প্রশ্নে কি দাগানো যাবে ভাইয়া? পরীক্ষার প্রশ্নে হচ্ছে যে পরীক্ষার্থী যারা পরীক্ষক থাকেন, তারা বলে দিবেন যে পরীক্ষার কোশ্চেনে কোনো রকম দাগ দেওয়া যাবে না। কিন্তু তারপরও ছোট করে একটু পেন্সিল নিয়ে যাবেন, তো ছোট করে কোনায় আপনি মার্ক করে রাখতে পারেন। মনে করেন একের অ্যান্সার গ, আপনি গ দাগিয়েছেন, তো ওই একের গটা একটু হালকা করে কোনায় দিতে পারেন, এটা ওরা অত ভালো করে খেয়াল করে না। আপনি বুঝলেন যে এটা আমি পূরণ করেছি, পরে এটা দেখার দরকার নেই। হ্যাঁ, লিজা বলেছেন ভাইয়া কতগুলো দাগাবো। কতগুলা দাগাবেন এটা নিয়ে কথা বলছি, তার আগে আহ আপনাদের লাস্ট সপ্তাহের প্রস্তুতি নিয়ে একটু কথা বলি, তারপরে হচ্ছে পরীক্ষার হলের কথা আবার আসবো। এখন 5 দিন আছে, সবারই মোটামুটি একবার রিভিশন দেওয়া হয়েছে আশা করি, ঠিক আছে। আচ্ছা, রাফ করব কিভাবে? আশরাফুল ভাই বলেছেন রাফ করবেন, ম্যাথের রাফ আমি পরীক্ষার কোশ্চেনে ছোট করে করেছিলাম, ঠিক আছে। তো স্যার খেয়াল করেন নাই হয়তো, বা আমাদের রুমে, আমি যে রুমে পরীক্ষা দিয়েছিলাম, স্যার ওভাবে বলেন নাই যে পরীক্ষার কোশ্চেনে দাগ দেওয়া যাবে না, এই কথাটা বলেন নাই। সো আমি কোনায় ছোট ছোট করে রাফ করেছিলাম, খুব একটা সমস্যা হয় নাই। সো এটা বেটার হয় হচ্ছে আপনি যখন এই রাফ করতে যাবেন, ইনভিজিলেটরকে একটু জাস্ট ডাক দিয়ে আস্ক করবেন যে স্যার আমি তো রাফ করবো, সেটা কোথায় করবো? আপনি কি আলাদা কোনো পেজ দিবেন নাকি আমি পরীক্ষার এই কোশ্চেনই করবো? সেটা সব থেকে ভালো হবে, ঠিক আছে।
আচ্ছা, স্ক্যাটার্ড কোশ্চেন কি হতে পারে? ভাই স্ক্যাটার্ড কোশ্চেন বলতে আসলে কি বুঝিয়েছেন দীপ্ত দাশগুপ্ত, আমি বুঝছি না। স্ক্যাটার্ড বলতে আসলে কি, মানে টপিকস এর বাইরে থেকে? হ্যাঁ, হতে পারে। আবার মনে করেন যে বাংলা ইংলিশ সবগুলো ধারাবাহিকভাবে নাও থাকতে পারে। পেজ দেয় কি ভাই, পেজ দেয় কিনা বলতে পারি না, এটা সম্পূর্ণ পরীক্ষকের উপর নির্ভর করবে উনি কি দিবেন কি না দিবেন, কারণ ওনাকে সকালবেলা যে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে উনি সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আগামী 5 দিনের প্রিপারেশন হচ্ছে, যেহেতু সম্পূর্ণ সিলেবাস আপনাদের মোটামুটি কভার হয়েছে ধরে নেওয়া যায়, আপনারা এখন একটা কাজ করতে পারেন, যে টপিকস গুলা আপনি ভালোভাবে পড়েছেন কিন্তু কোনো কারণে মনে রাখতে পারছেন না বা ভুলে যাচ্ছেন বা এগুলো ইম্পর্টেন্ট, জাস্ট সেই টপিক গুলা বারবার রিভিশন দেন। যেমন কারো যদি ম্যাথে সূত্র মনে রাখতে সমস্যা হয়, সূত্রগুলা একটা খাতায় যদি লেখা থাকে বা কোনো বইয়ে লেখা থাকে, আপনি সেখান থেকে বারবার হচ্ছে রিপ্লাইটা দিবেন। ঠিক আছে? আচ্ছা, সরি, বারবার হচ্ছে রিভিশনটা দিবেন। এরপরে মনে করেন এই সময়টায় ডাইজেস্ট একটা ভালো আপনাকে সহযোগিতা করতে পারে, যে ডাইজেস্টে মোটামুটি সবগুলা পার্টি ছোট ছোট করে দেওয়া থাকে, তো ডাইজেস্টে আপনি একটু চোখ বুলাতে পারেন। কারো যদি বিজ্ঞানের সমস্যা হয়, বিজ্ঞানটা একটু ভালো করে দেখলেন। বাট পরীক্ষার 2 দিন আগে, মানে মনে করেন 17 তারিখের রাত পর্যন্ত, আচ্ছা, জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করলে বেটার। ভাই জেল পেন ভুলেও ইউজ করেন না, একদম কালো কালির বল পেন। ঠিক আছে? কোনো জেল টেল এগুলো ইউজ করা যাবে না। কালো কালির একদম বল পেন যেগুলো আছে, ওই বল পেন দিয়ে ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো 17 তারিখ রাত পর্যন্ত আপনি যাই পড়লেন, মনে করেন যে মোটামুটি সব কভার করে ফেলেছেন। তো 18 তারিখ গিয়ে আপনি দেখবেন কি, পরীক্ষার আগের দিন আপনার আবার সব পড়তে মন চাবে, এইটাই হয়ে যাবে তখন সমস্যা, যে আপনার মনে হবে একদিনে সব পড়তে ইচ্ছা করবে। তো একদিনে কি এত বড় সিলেবাস কোনোভাবে শেষ করা সম্ভব? না, সম্ভব না। আমি যেটা করেছিলাম বলি, পরীক্ষার আগের দিন যখন সকালে ঘুম থেকে উঠলাম, আসলে ঘুম থেকে উঠতে পারি নাই ভাই, আসলে আমার শুক্রবার পরীক্ষা ছিল, বৃহস্পতিবার আমি অফিসে ছিলাম, অফিস থেকে আমি সন্ধ্যায় জার্নি শেষ করে বাসায় ফিরেছিলাম। সো মানে একটু আমার একটু সমস্যা ছিল আর কি, আমি ছুটি নিতে পারিনি, স্যার ভালো ছিলেন না তো ছুটি দেননি। তো আমি বৃহস্পতিবার রাতে আসলে বাসায় এসেছি বরগুনা থেকে। তো যাই হোক, পরীক্ষার ওই আগের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে মাথাটা আগে একটু নামাজ পড়বেন, এক কয়েকদিন অ্যাটলিস্ট ফজরের নামাজটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাবেন বেশি করে যে আপনি কি চাচ্ছেন। নিয়তটা ভালো করলে কিন্তু সেই নিয়তটা আল্লাহ পূরণ করে দেন। ঠিক আছে? তো নামাজ টামাজ পড়ে কোনো বই ধরবেন না আগে, আমি বললাম যেটা, পরীক্ষার আগের দিন কোনো রকমের বই ধরবেন না সকালে, কারণ আপনি যেটাই ধরবেন মনে হবে ওই টপিক আপনি ভুলে গেছেন। এটা একদম বাই ডিফল্ট রুল, যে আপনি পরীক্ষার আগের দিন যাই দেখবেন মনে হবে টোটাল পড়তে হবে। মনে করেন হচ্ছে বাংলা সাহিত্য বের করছেন, মনে করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো আমি একটু রিভিশন দিই, যেই মুহূর্তে রবীন্দ্রনাথের উপন্যাস পড়তে যাবেন আপনার মনে হবে হায় হায়, আমি তো নজরুলের ওই উপন্যাসগুলো ভুলে গেছি, ওই বা শরৎচন্দ্র কি লিখলেন এটা তো ভুলে গেছি। তো মনে হবে তখন ওই পেজটা আবার দেখি। যেই আপনি এই সাইকেলের মধ্যে ঢুকে যাবেন, এরপর দেখবেন আপনার খালি দেখতেই ইচ্ছা করবে যে এইটা দেখি ওইটা দেখি এইটা দেখি ওইটা দেখি। সো বেটার হয় হচ্ছে কোনো কিছু না দেখা। এখন আপনি বলতে পারেন ভাই কোনো কিছু না দেখলে কেমনে হবে, আগে তো ডিভিশন দিব না? হ্যাঁ দিবেন, বাট পার্ট বাই পার্ট না। যেটা হঠাৎ করে মনে আসবে যে এই জিনিসটা তো একটু দেখা দরকার, সেই জিনিসটা দিবেন, থরলি সব পড়তে যাবেন না, তাহলে কিন্তু মাথা পুরো হ্যাং হয়ে যাবে। আর পরীক্ষার আগের দিনে, মানে যদি মনে হয় কোনো কারণে যে আমি সব ভুলে যাচ্ছি, আসলে ভুলেন না, আপনার মাথার মধ্যে আছে, পরীক্ষার হলে যাবেন দেখবেন ঠিকই মনে পড়বে কোনো না কোনো সময়। একটা দুইটা ইনফো তো এদিক ওদিক হবেই, কারণ আমাদের কারো এফিসিয়েন্সি আপনার 80% 70% এর বেশি হবে না। 10টা পড়লে সর্বোচ্চ 7-8টা মনে রাখতে পারবেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন ওএমআর শিটে ভুল করে কোনো জায়গায় দাগ পড়ে গেলে প্রবলেম হবে? নরমালি চেষ্টা করতে হবে কোনো রকম দাগ না দেওয়ার জন্য, আর তারপরে যদি দাগ পড়ে যায় আসলে মোস্ট প্রবাবলি সমস্যা হয় না। আর যদি কোনো বড় কোনো দাগ পড়ে যায়, আপনি সেটা অবশ্যই ইনভিজিলেটরকে দেখাবেন, এবং উনি যে পরামর্শ দিবেন সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি প্রিপারেশন পরীক্ষার আগেই 5 দিন এভাবেই পড়েন, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। এটা যে কেউ বলবে, আমি হলেও বলবো, অন্য আরেকজন যদি আমার জায়গায় এসে কথা বলতেন সেও বলবে। সো এটা আপনাদের উপর আসলে কিভাবে কি পড়বেন, এটা আর বেশি ডিটেলস বলবো না। আমি একটু পরীক্ষার হল নিয়ে কথা বলি। আসেন পরীক্ষার হল নিয়ে যেটা যেটা দরকার সেটা বলি। পরীক্ষার আগের দিন দুপুরের মধ্যেই আপনি মোটামুটি 3 থেকে 4টা বল পেন, 3টা বল পেন মিনিমাম আগে গুছিয়ে রাখবেন। এবং এই বল পেন কোনোটাই নতুন হবে না, কোনো বল পেন নতুন নিবেন না, আগে থেকে লেখা আছে, অর্থাৎ একটু গাঢ় কালি পরে এরকম বল পেন নিয়ে নিবেন, তাহলে বৃত্ত ভরাট করতে সুবিধা হবে। 3টা বল পেন, 2টা পেন্সিল, আপনার সুবিধাজনক মতো ইরেজার, তারপরে হচ্ছে পেন্সিল শার্পনার, এগুলা সাথে গুছিয়ে নিবেন। অবশ্যই অ্যাডমিট কার্ডের 2টা কপি আপনার কাছে রাখবেন। ঠিক আছে? কোনো কারণে একটা কপি যদি ছিঁড়ে যায় বা কোনো প্রবলেম হয়, আপনি অন্য কপিটা অবশ্যই ইউজ করতে পারবেন।
এবং আরেকটি কাজ করবেন, আপনার সেন্টারের আশেপাশে বা বাইরে যদি আপনার কোনো রিলেটিভস বা ভাই বোন বা আত্মীয় বা বাবা মা কেউ যদি থাকে, তাদের ব্যাগেও আপনার একটা এনআইডির কপি এবং একটা অ্যাডমিট কার্ডের কপি দিয়ে রাখবেন, ঠিক আছে? যদি তারা বাইরে অপেক্ষা করে আর কি। তো বা যদি বাসার কাছে আপনার সেন্টার হয়, যেমন মফস্বল শহরগুলোতে কিন্তু বাসার কাছাকাছি সেন্টার পড়ে, তো সেই ক্ষেত্রে আপনার বাসায় অবশ্যই এক কপি এনআইডি বা এক কপি আপনার অ্যাডমিট কার্ড বাবা মা বা বড় ভাই বা বোন বা ওয়াইফ বা হাজবেন্ড যারই থাকুক না কেন, তাকে অবশ্যই দিয়ে যাবে, যেন কোনো এমার্জেন্সি কেস হলে সে এটা আপনাকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে? এইটা গেল একটা। এরপর অ্যাডমিট কার্ড গুছিয়ে নিবেন। তারপরে এনআইডি কার্ড অবশ্যই একটা কপি প্রিন্ট করে আপনার সাথে রাখবেন, কারণ পরীক্ষার হলে আপনার এনআইডি চেক করা লাগতে পারে। মোটামুটি কাপড় চোপড় যেহেতু 19শে মার্চ গরম পড়বে, হ্যাঁ এনআইডি নিতে হবে। খায়রুল আলম ভাই, আপনি জিজ্ঞেস করেছেন এনআইডি নিতে হবে কিনা, এনআইডি অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে? সৈকত ভাই বলেছেন গত 2টা অ্যাডমিট নিয়েছিলাম বলে ইনভিজিলেটর খুব রুড বিহেভ করেছিলেন আমার সাথে। ভাই, ইনভিজিলেটরের কাজই হচ্ছে আপনার সাথে রুড বিহেভ করা। এখন আমি যদি 41-এর পিলি অ্যাটেন্ড করতে যাই, ঠিক আছে, আমি যদি কোনো একটা হয়তো আপাত দৃষ্টিতে খুব ত্রুটিপূর্ণ না, তাও যদি করে ফেলি, ওই ইনভিজিলেটর আমাকেও কিন্তু কথা শোনাবে, কারণ ইনভিজিলেটর ওখানে হচ্ছে বস। তার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কোনো কথা কাটাকাটি করবেন না, কিচ্ছু করবেন না। সে যদি একটা ঝাড়িও দেয়, এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করবেন, ঠিক আছে? গালাগালি যদি দিতে মন চায় মনে মনে দিয়ে, সামনাসামনি দিয়ে না। আচ্ছা, যাই হোক, অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করতে হবে এরকম কোনো নিয়ম নাই, বাট অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করাটা বেটার, কারণ অনেক সময় হচ্ছে ইনভিজিলেটর জিজ্ঞেস করে যে এটা তো সাদা কালো, আসল কপি কোথায়? তারা বুঝতে চায় না যে এটা আসলে প্রিন্ট দেওয়া হয়েছে, এটার কোনো আসল কপি নেই, ঠিক আছে? আপনারা কালার প্রিন্ট করে নেবেন। ফাইল ভাই নিয়ে নেওয়া যাবে, বাট সেটা হচ্ছে আপনার ই টাইপের ফাইল, একদম মানে ট্রান্সপারেন্ট যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি নিতে পারেন। এবং ভিতরে সবকিছু চেক করবে, একটা স্টিলের স্কেল, কম্পাস টম্পাস যদি চান নিয়ে নিতে পারেন, আমি নিয়েছিলাম, কোনো সমস্যা করেনি, এটা পাশে রেখে দেওয়া যায়, ঠিক আছে? বাট কোনো কোনো সেন্টারে সমস্যা করতে পারে, দেখা গেল গার্ড গেটে আপনার ঢোকার মুখে বলে দিতে পারে যে আপনি কোনো কিছু নিতে পারবেন না। ওকে। হ্যাঁ, ফাইল ফেলে দিছিল ভাই, ফাইল আসলে অনেক জায়গায় ফেলে দেয়, ঠিক আছে? ফাইল এটা আসলে আপনার উপর, যদি আটকায় ফেলে ফাইল বাইরে কোথাও রেখে যাবেন বা ফেলে দিবেন, কিছু করার নাই। বাট এনআইডি পকেটে ভাঁজ করে না নেওয়াই ভালো, বা অ্যাডমিট কার্ড এগুলো ফাইলে করে নিবেন। আর যাদের বাসা দূরে, সেন্টার বাসা থেকে অনেক দূরে, তারা অবশ্যই একদম 7টার মধ্যে বের হয়ে যাবেন। ঢাকা শহরে কিন্তু প্রচুর জ্যাম হবে ওই দিন, সব সেন্টারেই পরীক্ষা পড়েছে। সো আপনি কোনো কারণে যদি 1 মিনিটও দেরি করেন, আপনাকে কিন্তু গার্ড ঢুকতে দিবে না। আবারও বলি, ভালো করে আপনার সেন্টার কোথায় পড়েছে সেটা ভালোভাবে আবার চেক করেন, বারবার চেক করেন। নিজে না না যদি নিজে যদি কনফিউজ থাকেন, আপনার ভাইকে দিয়ে চেক করেন, বাবাকে দিয়ে চেক করেন, যে এই রোলটা দেখেন তো এটার মধ্যে পড়েছে কিনা। কারণ সেন্টার ভুলের কারণে কিন্তু প্রতি বছরই প্রায় 30-40 জন কিন্তু ওই পরীক্ষা দিতে পারেন না, এক সেন্টারে গিয়ে উপস্থিত হয় আর এক সেন্টারে তার সিট পড়েছে। তো তখন কি করবে? যেতেও পারে না, পরীক্ষা মিস হয়ে যায়। আর মনে করেন যে আরেকটু রিভাইজ দিয়ে নিই সকালে উঠে, আর সময় তো আছেই, তো রিভাইজ দিতে গিয়ে অনেকে আবার বাস মিস করে বা যেতে দেরি হয়, রিক্সাতে জ্যাম হয়, তো তখন 2 মিনিট লেট করে ফেলবেন। আবারও বলছি বারবার যে 10টার 1 মিনিট পরও আপনাকে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? 10টার 1 মিনিট পর আপনাকে ঢুকতে দেওয়া হবে না, এটা একদম সব গুলা সেন্টারেই এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই 43তমের অ্যাডমিট দেখে সিট দেখছে, কারণ হাতে অ্যাডমিট 2টা। হ্যাঁ, খায়রুল আমিন ভাই ঠিক বলেছেন, আপনি 41-এর অ্যাডমিটটা ভালো করে দেখবেন, 43 ভুলে যান। কে লিখলেন ভাই, আপনার নাম নাই? এনআইডি নিতে হবে ভাইয়া, প্লিজ বলবেন, আবার নিলে যদি প্রবলেম হয়। না ভাই, প্রবলেম হবে না, এনআইডি অবশ্যই নিয়ে যাবেন, ঠিক আছে? আবেদন করার পর যে অ্যাডমিট কার্ড দিয়েছে সেটাই ভাই, নতুন করে অ্যাডমিট তোলার কিছু নাই। মাফিয়ার রহমান ভাই, আগে যে অ্যাডমিট সেটাই আর কি। আশিক বলেছেন আমি থাকি বাড্ডা, সিট পড়েছে উত্তরা, কখন রওনা দিব? ভাই, বাড্ডা থেকে উত্তরা যেতে যে সময় লাগে, আপনি মিনিমাম হাতে 2.5 থেকে 3 ঘন্টা ধরে রওনা দেন, 7টায় রওনা দেওয়া বেটার। আচ্ছা, ঠিক আছে, এবার পরীক্ষার হলে কিছু কথাবার্তা বলি। তো আপনাকে হচ্ছে পরীক্ষার হলে মোটামুটি 9টার মধ্যে পৌঁছে যাওয়া ভালো, বা 9:15-টার মধ্যে, এর বেশি যেন দেরি না হয়, কারণ ওখানে গিয়ে ফিল্ডে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকে। আপনি যদি পরীক্ষার হলে আগে ঢুকে যান, ওখানে গিয়ে আশপাশ দেখবেন, রুমের পরিবেশ দেখবেন, আর ধীর স্থির ভাবে আপনি সবকিছু করতে পারবেন, একটু সময় পেলে ওয়াশরুমে ঘুরে আসতে পারবেন, অ্যাডমিট কার্ড গুলো সবকিছু বের টের করে কলম পেন্সিল গুছিয়ে রাখতে পারবেন, দেখবেন মাথা অনেকখানি কুল থাকবে। আর আপনি তাড়াহুড়া করে 10 মিনিট আগে ঢুকবেন, ঢোকার পরে আপনি দেখবেন রাশের মধ্যে পরীক্ষক যিনি, তিনি কিন্তু ওএমআর শিট আধা ঘন্টা আগে বা 40-20 মিনিট আগে দিয়ে দিবেন। সো আপনি তখন কিন্তু দ্রুত গিয়ে তাদের ওএমআর নিবেন, ওএমআর পূরণ করবেন। আবার অনেক ইসে কিন্তু আপনার অনেক পরীক্ষার কেন্দ্রে ওএমআর এর উপরের যে অংশটা, অর্থাৎ বৃত্ত ভরাট করার যে অংশটা, সেই অংশটা ছিঁড়ে নেয় পরীক্ষা শুরু হওয়ার আগে আগে। সো এটাও কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, যে যখন ছিঁড়ে নিবে
তখন যেন কোনো কারণে আপনার ওএমআরটা ছিঁড়ে না যায়, অর্থাৎ যে অংশ আপনার কাছে আছে ওই অংশ যেন ছিঁড়ে না যায়। যদি পরীক্ষক খুব তাড়াহুড়া করেন, তাকে পোলাইটলি একটু বলবেন যে স্যার আপনি একটু আস্তে করেন যদি ছিঁড়ে না যায়। ঠিক আছে, কারণ উনি ছিঁড়ে ফেললে কিন্তু আপনার লস। হয়তো উনি সেটা পরবর্তীতে পরীক্ষক যারা কমিটি তাদেরকে হয়তো অবহিত করবেন যে আমার কারণে ছিঁড়ে গেছে, এটা একটু এক্সকিউজ করবেন। কিন্তু আপনি যে ওই টেনশনটা নিয়ে বাসায় ফিরবেন, রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ওই 2 মাস আপনি টেনশনে ঘুমাইতে পারবেন না। ঠিক আছে, সো যদি তাড়াহুড়া করে, পরীক্ষককে একটু পোলাইটলি বলবেন যেন উনি তাড়াহুড়া না করেন, আস্তে ধীরে ছিঁড়ে দেন। বা বেটার হয় যদি ছিঁড়তে বলে, আপনি নিজেই সময় নিয়ে ছিঁড়েন, তাকে ছিঁড়তে দিয়েন না। ঠিক আছে, আপনি স্টিল স্কেল হাতে নিয়ে জাস্ট টেনে অনুযায়ী ছিঁড়ে ফেলবেন। আর যারা আগে বিসিএস দিয়েছেন তারা তো জানেনি কিভাবে ছিঁড়তে হয়, আর যারা নতুন তাদের জন্য বললাম আর কি, যেটা ছেঁড়ার একটা দাগ থাকে ওই দাগ বরাবর ছিঁড়তে হয়। তো এরপর ওএমআরটা যখন আপনি পেলেন, সিটে বসবেন। বসার পরে আশেপাশে কে আছে তাকাবেন, দেখবেন কে আছে, বাট কারোর সাথে বেশি ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। কথা বলবেন না, কারণ সাইলেন্ট এক্সপেল আছে কিনা আমি জানি না, মোস্ট অফলি থাকে না, কিন্তু কথা না বলাই ভালো। আবার অনেক সেন্টারে দেখবেন যে কথা বলতে বলতে পরীক্ষা দিচ্ছে, এ এর সাথে কথা বলছে, ও ওর সাথে কথা বলছে। ঠিক আছে, তো অনেক কিছু এরকম হবে, এগুলো ইগনোর করতে হবে। সুকান্ত বিশ্বাস বলেছেন ভাইয়া এনআইডি কি ফটোকপি নিব নাকি অরিজিনালটা? ভাইয়া এনআইডি একটা ফটোকপি নিলেই হবে, অরিজিনাল দেখতে চায় না, আপনি ফটোকপি নিয়ে যান। ঠিক আছে, আর যদি মানি ব্যাগে অরিজিনাল রাখতে চান সেটা রাখতে পারেন, বাট মোস্ট প্রবলি মানি ব্যাগ দিয়ে আপনাকে ঢুকতে দিবে না। সো টাকা পয়সা কিছু বেশি করে পকেটে নিয়ে যাবেন, মোটামুটি 1000 টাকা 500 টাকা এরকম কিছু টাকা আপনি পকেটে নিয়ে যাবেন, এটা বেটার হয়, মানি ব্যাগ নিয়ে দিবে না। আচ্ছা, এবার পরের টপিকসে আসি। তো প্রশ্ন পাওয়ার পর কি করবেন? প্রশ্ন পাওয়ার আগের 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ। কারোর সাথে কথা বলবেন না, মাথা একদম ঠান্ডা রাখবেন, জাস্ট হচ্ছে কনসেন্ট্রেট করবেন যে আমি কি কি পড়েছি, কি মনে রাখতে পারছি, এগুলো জাস্ট এগুলো নিয়ে চিন্তা করবেন। ঠিক আছে, আর সব থেকে ভালো হয় হচ্ছে আমি কেন বিসিএস দিচ্ছি, আমার নিয়তটা কি, আমার কিছু হতে হবে, আমার বড় কিছু করতে হবে, বা আমার ফ্যামিলির হাল ধরতে হবে, বা সামথিং কিছু করতে হবে। তো এই জিনিসগুলা মাথার মধ্যে যদি সার্কুলেট করাতে পারেন, দেখবেন নিজ থেকেই একটা ইন্সপিরেশন চলে আসে পরীক্ষার হলে যে আমাকে ভালো করতে হবে। তো এই বুস্টটা, এই যে মেন্টাল একটা বুস্ট কাজ করে তখন। তো এগুলো মাথার মধ্যে রাখবেন ওই সময়। যাবতীয় দুনিয়ার টেনশন, মনে করেন সকাল উঠে কি দেখছেন, আগের রাতে কার সাথে ঝগড়া হয়েছে, বা ওই গার্লফ্রেন্ড বকা দিছে, বা ওই বাবার সাথে একটু ঝগড়া করছিলাম, বা মার সাথে এই খাবার নিয়ে কথা বলছি, কথা কাটাকাটি হয়েছে, এই ধরনের যাবতীয় যত টেনশন আছে ওই 2 ঘন্টা মাথা থেকে বাদ দিয়ে দিবেন। কিচ্ছু চিন্তা করবেন না, খালি মনে রাখতে হবে আমি আসছি এখানে বৃত্ত ভরাট করার জন্য, বৃত্ত ভরাট করব, জমা দিব, চলে যাব। এরপর আমি দুনিয়ার মধ্যে প্রবেশ করব, এই 2 ঘন্টা আমি দুনিয়ার বাইরে। এই চিন্তা মাথায় রাখবেন। আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলেছেন এনআইডি মেইন কপি নিলে প্রবলেম হবে কি? না ভাই, এনআইডি মেইন কপি নিলে প্রবলেম হবে না, আপনি এনআইডি মেইন কপিও দেখাতে পারেন চাইলে। আচ্ছা, তো পরীক্ষার প্রশ্নটা পাবেন, প্রশ্ন একদম ঘন্টা পড়ার সাথে সাথেই দিবে। 5 মিনিট আগে কি দেয়? মনে হয় দেয় না, অনেক জায়গায় 5 মিনিট আগে দিত না, ঘন্টা পড়ার সাথেই দিবে যত মনে আছে। তো ঘন্টা পড়ার সাথে প্রশ্ন পাওয়ার পরে সব থেকে বেটার হয় হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী আপনার প্রশ্নটা সাজানো আছে সেই সিরিয়াল অনুযায়ী অ্যান্সার করা। এখন প্রথমে যদি এমন কোনো টপিকস পড়ে, মনে করেন আন্তর্জাতিক বিষয়াবলী পড়ছে, আপনি সেই আন্তর্জাতিক বিষয়াবলীটা খুব একটা ভালো প্রিপারেশন নিয়ে আসেন না, তাহলে কি করবেন? কোনো সমস্যা নাই ভাই, 20টা আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আপনি যদি 5টাও দাগাতে পারেন, ওই 5টা দাগান, তারপরে 21 নম্বর প্রশ্নে চলে যান, কোনো সমস্যা নেই। এই জন্য বললাম, আমারও আন্তর্জাতিক বিষয়াবলী পড়েছিল। আন্তর্জাতিক বিষয়াবলী আমি বলতে গেলে খুব কম সময় দিয়েছিলাম, এটা খুব আহামরি পড়ি নাই। তো আমি 20টার মধ্যে 9টা পূরণ করেছিলাম যতদূর মনে আছে। তো 9টা পূরণ করার পরে বাসায় এসে দেখলাম যে 9টার 9টাই হয়েছে, কোনো নেগেটিভ খাইনি আল্লাহর রহমতে। সো এটা কিন্তু একটা ভালো জিনিস, যত নেগেটিভ কম খাবেন তত ভালো। সো 20টার মধ্যে 9টা পূরণ করা, 11টা ফাঁকা, যে কারণে একটু নার্ভাস লাগার কথা আমারও লেগেছিল, বাট সেটা মাথার মধ্যে রাখি নাই, 21 নম্বর থেকে পরের প্রশ্নে চলে গিয়েছে। আচ্ছা, নর্মাল হ্যান্ড ওয়াচ কি নেওয়া যাবে? ভাই, কোনো হাত ঘড়ি না নেওয়াই ভালো। প্রতিটা পরীক্ষার রুমেই পিএসসি কর্তৃক প্রদত্ত একটা দেয়াল ঘড়ি টাঙানো থাকবে। আর যখন ওই পরীক্ষা সেন্টারে ঘন্টা পড়বে, আপনি সেই ঘন্টার সাথে আপনার ওই পরীক্ষার ঘড়ির যে দেয়াল ঘড়িটা আছে, ওই ঘড়িটা একটু টাইমটা মিলিয়ে নেবেন, যে কোনটার সাথে কত 1-2 মিনিট যেটা আর কি। তো ওটা মিলিয়ে নিলেই হবে। আচ্ছা, বোরকা পরে যাওয়া যাবে ভাইয়া? আচ্ছা, বোরকা পরে আপনি যেতে পারবেন, বা আপনার নাক মুখ কান এগুলা খোলা রাখতে হবে, কানের উপর কোনো আবরণ রাখা যাবে না। ঠিক আছে, আপনার এটা খোলা রাখতে হবে। ভাইয়া, এভারেজ কয়টি কোশ্চেন অ্যান্সার করলে নেগেটিভ মার্কস কম আসতে পারে? ভাই, এটা আপনার উপর। আপনি মনে করেন 1 থেকে 200 নম্বর পর্যন্ত পূরণ করলেন, পূরণ করার পর দেখলেন আপনি শেষ পর্যন্ত কত 120টা দাগিয়েছেন 200টার মধ্যে। ঠিক আছে, তো 120টা দাগালে অবশ্যই এর মধ্যে আপনার কিছু না কিছু ভুল যাবে। কারণ আমি আগেই বলেছি ভাই, এফিসিয়েন্সি কখনোই 100% না। আমি আন্তর্জাতিকে হয়তো 9টা দাগিয়ে 9টা কারেক্ট করেছি, কিন্তু টোটাল যখন আমি 120টা দাগাবো, 120টার মধ্যে সব কারেক্ট হবে না, কিছু না কিছু ভুল যাবে।
তো যেহেতু 120 একটা মোটামুটি সেফ জোন ধরে নেওয়া হয়, যে 120 পেলে মোটামুটি আপনি টিকবেন, সে যত কঠিন কোশ্চেনই হোক না কেন বা যত সহজ কোশ্চেন হোক না কেন। সো 120-এর মধ্যে আপনি যদি ভুল যাচ্ছে, তাহলে আপনার আরো কিছু দাগানো প্রয়োজন। তখন আপনি করবেন কি, যে প্রশ্নগুলোতে আপনার এরকম একটা অপরচুনিটি থাকছে যে 4টা অপশনের মধ্যে আপনি মোটামুটি শিওর যে এই 2টা অপশন হবে না, বাকি যে 2টা অপশন আছে এর মধ্যে 50-50 চান্স, সো ওই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু রিস্ক নিয়ে হলেও দাগান। ঠিক আছে, মোটামুটি আরো 10-15টা দাগাবেন এই টাইপের। আমি 38-এ এবং 40-এ বোথ এমসিকিউতেই 150টা দাগিয়েছিলাম, একদম কাটায় কাটায় 150টা, এর একটাও বেশি না একটাও কম না। কেমনে কেমনে যেন এর উপর আর যাইনি, 150-এর মধ্যে হয়ে গেছে। তো 38-এ আমার মাত্র 7টা ভুল গিয়েছিল। ঠিক আছে, 38 অনেক ভালো পরীক্ষা হয়েছিল। আর 40-এ কিছু কনফিউজিং কোশ্চেন ছিল, দ্যাটস ওয়াই 40-এরটা পরে আর মার্কটা হিসাব করি নাই। রেজাল্ট দিছে, দেখলাম যে আসছে, এই আর কি। সো নেগেটিভ মার্কিংটা যতটা কম খাওয়া যায় তত ভালো। আর তাড়াহুড়ো করবেন না, অনেক সময় কিন্তু পরীক্ষার হলে এরকম থাকে। একটু দেখাই আপনাদের। হ্যাঁ, মনে করেন হচ্ছে আপনার একটা প্রশ্ন দেওয়া আছে, এই যে 1 নাম্বার প্রশ্ন, সামথিং প্রশ্নটা লেখা আছে এখানে। তো নর্মালি কিরকম থাকে, ক, খ, গ, ঘ, এরকম থাকতে পারে, কিন্তু আবার এরকমও থাকতে পারে ক, খ, গ, এই পাশে ঘ। সো খেয়াল করেন এই খ আর গ কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে। ক আর ঘ কখনো ইন্টারচেঞ্জ হয় না, এরা এদের মতোই থাকে। সমস্যাটা হয়ে যায় এই গ বাবাজি আর খ বাবাজিকে নিয়ে। 35তম বিসিএস পরীক্ষায় এই যে কাহিনীটা করেছিল, এবং অনেকেই এই বিসিএস পরীক্ষায় ধরা খেয়েছিল যে খ গ এর জায়গায় আর গ খ এর জায়গায় ছিল। সো সবাই মনে করেছে এরকম থাকবে ক খ গ ঘ, তাই এইখানে যেটা দেখেছে সেটাকেই খ মনে করেছে, কিন্তু এটা আসলে খ না, এটা হচ্ছে গ। ঠিক আছে, সো এই ভুলটা যেন না হয় এটা একটু খেয়াল করে আপনারা পরীক্ষার হলে অ্যান্সার করবেন। শারমিন বলেছেন শিওর অ্যান্সার গুলো ফার্স্ট টাইমে করার পর সেকেন্ড টাইমে কনফিউজ করে দাগানোর টাইম পাওয়া যায় না, কি করা উচিত? আপু এক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে শিওর অ্যান্সার গুলা আরেকটু ফাস্ট দেওয়ার ট্রাই করতে হবে। অর্থাৎ আপনি যখন 1 থেকে 200 নাম্বার পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন, এর মধ্যে তো অনেকগুলো ফাঁকা থাকবে। সো 1 থেকে 200 পর্যন্ত যেন মিনিমাম আপনার 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যায়, সেই ট্রাইটা করার চেষ্টা করবেন আর কি। ঠিক আছে, কারণ হাতে 20 মিনিট রাখবেন, এই 20 মিনিটের মধ্যে বাকিগুলা যেন আবার একটু চোখ বুলানো যায়, যেগুলো 50-50 চান্স ছিল। আচ্ছা 20 মিনিট না, অ্যাটলিস্ট মিনিমাম 15 মিনিট তো আপনার হাতে রাখতেই হবে, রিভিশন দেওয়া প্লাস সবকিছু গুছগাছ করে নেওয়ার জন্য 15 মিনিট সময় হাতে রাখতে হবে। অর্থাৎ 1-2 ঘন্টার মধ্যে 1 থেকে 200 পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে হবে, সেভাবে এগুলো আই হোপ ভালো হবে আর কি। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম, প্রার্থী অনেক, প্রতিযোগিতা অনেক বেশি হবে, এটা নিয়ে অনেকে ভয় পায়। ঠিক আছে, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি ঠিক মতো পড়াশোনা করবেন, পড়াশোনা করলে মূল্যায়ন আপনার এমনিতেই হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আচ্ছা, আরো যদি কারো কোশ্চেন থাকে প্লিজ চ্যাট বক্সে লেখেন, আপনাদের কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। 40 কঠিন হয়েছে, 41 কি সহজ হবে? ভাইয়া হতে পারে, 41 সহজ হতে পারে। ভাইয়া একজন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছেন, আমাকে চেক করতে বললেন। আচ্ছা চেক করি। হ্যাঁ ভাই, আপনার এর মধ্যেই আছে, মাফিয়ার ভাই আপনার এর মধ্যেই আছে। ইয়াসিন বললেন উত্তরে লাস্ট 2টা মডেল টেস্টে 130 প্লাস আসছে, আমার প্রস্তুতি কেমন বুঝতেছি না। ভাই 130 প্লাস আসলে মোটামুটি ভালো বলা যাবে, তারপরও আসলে পিএসসির কোশ্চেন কেমন হবে তার উপর ডিপেন্ড করছে। সো মানে প্রিপারেশন ভালো আছে এটা ধরে নেবেন। ভাইয়া অনেক সময় অ্যান্সার 2টা থাকে, তখন তো অপশনের 2টা ভিত্তিই ভরাট করব না, 2টা অপশনের মধ্যে যেটা আগে থাকবে সেটা ভরাট করবেন। আপনি যে কোনো একটা টাকা দিয়ে আপনাকে অ্যান্সার দেওয়া মানে নাম্বার দেওয়ার কথা, বাট প্রথমটা ভরাট করবেন। আর যদি কোনো অ্যান্সার না দেওয়া থাকে ফাঁকা রেখে দিবেন, সেটা বেটার। আর 30-এ বাংলার একটা শুদ্ধ বানান করো স্বায়ত্ত শাসন, এই বানানটা এসেছিল, এটার কোনো অ্যান্সার ছিল না, তো এইটা অনেকে পূরণ করে ধরা গিয়েছিল। অ্যান্সার না থাকলে আপনি এমনিতে নাম্বার পাবেন। আচ্ছা ঠিক আছে, আরো যদি প্রশ্ন থাকে আপনারা কথা বলেন। জিসান ভাই আছেন? জিসান ভাই কথা বলবেন কিছু? আমার কো প্যানেলিস্টকে ধন্যবাদ। হ্যাঁ জিসান ভাই বলেন। আচ্ছা আচ্ছা, সবাইকে আসলে স্বাগতম। আমার কো প্যানেলিস্ট যিনি আছেন তিনি আসলে অনেক ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট ইম্পর্টেন্ট কথা বলেছেন। তো
তো এখানে আর কি আমি কয়েকটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছিলাম, মানে প্রশ্ন না ঠিক মানে পয়েন্ট আর কি। আপনারা সবাই পরীক্ষা দিবেন, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই। তো জিনিসটা আর কি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম যে পরীক্ষার হলে ওই 2 ঘন্টা বা যতটুকু সময় আপনি পাবেন বা 1-1.5 ঘন্টা যেটাই পান, ওই সময়টায় মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইটস লাইক এ মাইন্ড গেম। ওই মাইন্ড গেম ভালো মতো খেলার জন্য আপনাকে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আহ, সব প্রশ্ন পারতেছেন না, কিছু জিনিস মনে রাখা দরকার। আমরা আগে থেকে ভাবি আমি মনে হয় পারবো না বা এরকম হবে না বা এটা হবে না। আমি ডেফিনেটলি কোনো ধরনের ওই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ব্যাপারে এখন যাব না। আপনাদের 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহ অনেক কিছু পড়ে শেষ করে ফেলা তাও সম্ভব না, আবার এক রাতেও চাইলে অনেক কিছু পড়া যায়। এটা আসলে এক একজনের উপর ডিপেন্ড করে। তো একটা কথা যেটা বলার সেটা হচ্ছে হলো পড়ার স্ট্র্যাটেজি বা টোটাল জিনিসটা পার্সন ওয়াইজ ডিফারেন্ট হয়। এটা কাউকে আসলে আলাদা করে বোঝানো যায় না যে আপনি আপনি এমনে পড়েন বা এইভাবে এইভাবে পড়েন, কারণ পড়ার ধরন জনে জনে আলাদা। কাউকে যদি বলি এভাবে পড়তে হবে, ওই একই ফর্মুলা সবার জন্য প্রযোজ্য নাও হইতে পারে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা ইন জেনারেল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, অন্যান্য মানুষরা হচ্ছে তাদের মতো করে জিনিসটা মডিফাই করে নেবে। তো আমাদের এক্সপিরিয়েন্স কি বলে? এক্সপিরিয়েন্স বলে হচ্ছে হলো পরীক্ষার হলে শুরুর প্রেশারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই থ্রেশোল্ডটা কাটানোটা সবচেয়ে বেশি দরকার। থ্রেশোল্ড কাটানোর উপায় কি? পরীক্ষার হলে গিয়ে নির্ভর ভাবে পরীক্ষার হলে যাওয়া। একটা ভালো ঘুম দিতে পারলে ঘুম দেয়, অনেকে যেমন ঘুম দিতে পারে না। তো যদি ঘুম না দিতে পারে, কোনো মানে পরীক্ষার হলে থাকাটা মানে নির্ভর থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হলো আগে থেকে এক ধরনের প্রস্তুতি নেওয়া। সেই প্রস্তুতিটা কেমন? আপনি প্রশ্ন শুরু করবেন হচ্ছে দেখা মানে প্রথম প্রশ্ন পাবেন হয়তো 1 মিনিট আগে, আপনি জাস্ট গো থ্রু করবেন। গো থ্রু করে আপনি যেগুলো পারেন সেগুলো আগে দাগাবেন। একটা ভালো উপায় মানে আমরা অবলম্বন করতাম অনেক সময়, সেটা হচ্ছে হাতের ডানে বা বায়ে হচ্ছে ডট দিয়ে বা বিভিন্ন দিকে তাকানো যে কি অবস্থা হয়েছে, কত দূর আছে। তো এরকম। তো ফার্স্ট চান্সে যেগুলো আমি পারতেছি সেগুলো দাগাইতেছি, যেগুলো পারতেছি না ওগুলো জাস্ট টিক দিয়ে যাচ্ছে, ওগুলো আমি পরে যাব। তো ম্যাথ দিয়ে শুরু করাটা অবশ্যই এনকারেজ করবো না, বা মানসিক দক্ষতা যেগুলো হচ্ছে কিনা আপনার মাথা খাটানো লাগে, আগে মাথা খাটানো না, আগে আপনি যেগুলো এক নজরে চোখে পড়ে পারেন ওইগুলো হচ্ছে হলো আপনি বলতে থাকেন। তারপরে যখন আপনি প্রশ্নের মধ্যে দেখা গেল যে আপনি 200টা গেলেন 4 পৃষ্ঠার মধ্যে, যেগুলো মোটামুটি শিওর সেগুলো আপনি দাগায় ফেলছেন, ওইগুলো ধরে ধরে এই ক খ গ ঘ দেখে দাগায় ফেলছেন, তখন আপনার একটা কনফিডেন্স আসবে, তখন আপনি ক্রিজে সেট হয়েছেন। এখন আপনি একটু যেগুলো বিশ্লেষণমূলক সেগুলো আগান। সেটা ম্যাথ হইতে পারে, সেটা আপনি করেন, সেট গুলা খেয়াল করবেন। তো এই মাইন্ডসেটটা বজায় রেখে কাজ করা পরীক্ষার হলে এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটার জন্য আপনাকে অবশ্যই কিছু মানে মাথা ঠান্ডা রাখতে হবে, এবং মাথা ঠান্ডা রাখার পাশাপাশি আপনাকে কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। তো এক একজনের স্ট্র্যাটেজি একরকম হয়। কেউ যেমন ম্যাথ করতে কারো ভয় লাগে না, আবার কেউ ম্যাথটাই ভয় পায়। তো যে ভয় পায় ম্যাথ, সে ডেফিনেটলি ম্যাথ সবার লাস্টে করবে। আর যে হচ্ছে ম্যাথ ভালো পারে, তাকেও হয়তো খুব কনফিডেন্স থাকলে ফার্স্টে ফার্স্টে নিতে পারে, আদারওয়াইজ দরকার নেই। প্রিলি টোটাল জিনিসটা একটা গেমের মতো। এই গেমে হচ্ছে মোটামুটি আপনার বাজি লাগতেও পারে নাও লাগতে পারে, আপনি ঠিক শিওর না এখানে পাবেন কিনা। আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম প্রিলি, এবং অন্য কোনো কিছু নিয়ে ততটা ভয় থাকতো না, প্রিলি নিয়ে যতটা ভয় থাকতো। তো আপনাদের কাছে যেটা বলতেছি হ্যাঁ সেটা জিসান হচ্ছে ভাই। হলো যে হ্যাঁ ভাই। হ্যাঁ আপনাদের ক্ষেত্রে, হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, আমার ওইটাই, আমি এই কথাটাই বললাম আর কি, যে প্রিলিটা আসলে আমার কাছে সব থেকে বেশি জুয়া খেলার মতো মনে হয়, কঠিন লাগে। এটা নিয়ে আমিও অনেক বেশি নার্ভাস ছিলাম আর কি। আচ্ছা, তবে মানে ঠিক যেই আছে। কথাটা আর কি মানে আমার যে কো প্যানেলিস্ট বললেন সেটার জন্য মানে ভালো করে বলতে চাই, সেটা হচ্ছে যে প্রিলিটা আপনি যদি মোটামুটি পাস করতে পারেন তাহলে আপনি রিটেনে অনেক কিছু দেখাইতে পারেন, ওখানে বুংবাং দিলেও লোকজন খাবে হয়তো। তো প্রিলিতে আসলে বুংবাং দেওয়ার জায়গা নাই। তো আমি একটা জিনিস ভাবি এরকম যে আসলে মানে এট দ্য এন্ড অফ দ্য ডে যখন কিনা পরীক্ষার হলে ঢুকবো, মানে 9টা বাজে 10 মিনিট, মানে হয়তো 10টা বাজে 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, আমার বুক ধড়ফড় করতেছে, আমি পারবো কি পারবো না এই চিন্তায়। যেই মানুষটা এত আগে এত টেনশন নিয়ে হয়তো ওইখানে ঢুকবে, কেউ যদি টেনশনই আগে মরে যায়, মরার আগে মরে যায়, তাহলে তো আসলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। তো এই জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি যেটা সেটা হচ্ছে হলো আপনি মরার আগে মরেন না অন্তত, মানে অ্যাটলিস্ট পরীক্ষার হলে যখন যাবেন ওই টাইমে আপনি ধরেন হচ্ছে সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকেন নিজেকে। পিলিটাকে যতটুকু না আমার কাছে মনে হয় যে আসলে সাবজেক্ট ওয়াইজ গেম, তার চেয়ে বেশি মনে হয় মাইন্ড গেম। কারণ অনেক বেশি না জেনে, যেমন আমার মতো অনেকে আছে যারা অনেক না পড়ে অনেক ক্ষেত্রে আল্লাহর রহমতে টিকে গেছে। তো সেক্ষেত্রে যেটা কাহিনী হয়েছে যে এই টেকার ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে নিজের উপর, মানে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন। অবশ্যই লাক ফেভার করতে হবে, লাক ফেভার না করলে তো আমরা কেউই পারতাম না। তবে সেটার জন্য আপনার নিজের প্রিপারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের দিনে যেটা মনে হয় মানে এখনকার দিনে আপনি যেগুলো পড়ে শেষ করতে পারবেন না ওইগুলো মনোযোগ দেওয়ার থেকে যেগুলো পড়ে শেষ করতে পারবেন ওইগুলো হয়তো বারবার দেখতে পারেন। বিগত বছরের কোশ্চেন দেখতে পারেন, প্রিপারেশনের জন্য বলতেছি। বিগত বছরের কোশ্চেন মধ্যে যেগুলো আর কি অনেক টাইপের আছে, যেমন বাংলা সাহিত্যের
আদিম যুগ, মধ্যযুগ, এগুলো নিয়ে কিছু পড়লে কিছু কমন পাওয়া যায়, এগুলো কোয়াইট নর্মাল, ওগুলো আপনি বারবার দেখতে থাকেন। আইদার কোনো একটা পৃষ্ঠায় লিখে রাখেন যেগুলো দেখলে চোখে মানে মনে পড়ে আর কি, এরকম এইটা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি হয়তো ম্যাথের জন্য কিছু ফর্মুলা যেগুলো জানা লাগে, আপনি আজকে যেমন আছে 5-6 দিন আছে, আজকে হয়তো ঠান্ডা মাথায় ম্যাথ করতে পারবেন। শতকরা বা বিন্যাস সমাবেশ বা প্রবাবিলিটি, দুই একটা অঙ্ক আপনি ধরে ধরে করলেন, করে করে দেখলেন কেমন পারেন কি পারেন না, জাস্ট নিজেকে চেক করা, ক্রস চেক করা। তারপর হয়তো নীতি নৈতিকতার বিভিন্ন প্রশ্ন আপনি দাগায় দেখলেন, ভূগোলের হয়তো প্রণালী গুলার নাম আপনি একবার করে দেখলেন। এইগুলো হচ্ছে রুটিন কাজ, এগুলো আপনার পড়ার মধ্যেই থাকবে। এর বাইরে যেটা দরকার সেটা হচ্ছে মনোবল রাখা। অনেকে পরীক্ষার আগের দিন পড়তে পারে না, যে আমি পড়ে কি হবে, এখন তো যা হওয়ার হবেই, আজকে এতদিন পড়িনি, এখন একদিনে কিছু হবে না। ভাই একদিনেও অনেক গেম চেঞ্জ হয়। টি-20 মানে প্রিলিজ লাইক অনেক ক্ষেত্রে, মানে অবশ্যই টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, যেটা কিনা রিটেন বলা যায়, প্রিলিটা অনেকটা টি-20-র মতো, একেবারে খেলা ঘুলাই দেওয়া সম্ভব, তার মানে এইটা না যে যে কিনা পড়ে নাই সে কিনা পারবে। তো আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ডেফিনেটলি, যে লাকটা প্রিলিতে ফেভার করা লাগে। তো আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, বা যারা বিশ্বাসী তারা হয়তো দোয়া করবেন, যারা বিশ্বাসী না তারা অন্য কিছু ভাবতে পারেন। তো আমি আর কি সবসময় দোয়া করছি আল্লাহর কাছে। তো আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে না আল্লাহ তুমি আমাকে প্রিলিতে পাশ করে দাও, আল্লাহ আপনার ডেফিনেটলি প্রিলিতে পাশ করে দেওয়ার সকল ক্ষমতা রাখে, আপনি না পড়লেও সেই আল্লাহ তাআলা আপনার দিয়ে পাশ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যদি আপনার কোশ্চেন করে যে আপনি আসলে ওই প্রিলিতে পাশ করার জন্য যেটুকু প্রিপারেশন নেওয়া দরকার, সাপোজ দুইজন মানুষ আল্লাহ কাছে চাইতেছে যে আমাকে প্রিলিতে পাশ করে দাও, আমাকে প্রিলিতে পাশ করে দাও, একজন হচ্ছে ভালো প্রিপারেশন নিয়ে দেওয়া গেছে, একজন মোটামুটি স্ট্যান্ডবাজি করে প্রিলি দিতে যাচ্ছে। দুইজনের মধ্যে কারটা আল্লাহ তাআলা মানে ডেফিনেটলি কবুল করবেন? যোগ্য সেই যে কিনা আসলে খাটছে। সো আপনি যখন নিজে বেস্ট প্রিপেয়ার্ড না, তখন কিন্তু আপনি আসলে বলতে পারবেন না যে মানে কতটুকু পারা উচিত বা কতটুকু পারবেন না। সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট নিজের কাছে ক্লিয়ার থাকা, আমি আমার বেস্ট ট্রাইটা করছি, এইটুকু ইম্পর্টেন্ট রাখা, এই জিনিসগুলো মনে রাখাটা সবচেয়ে বেশি দরকার। তারপর আপনি আপনার মতো ট্রাই করেন। আরেকটা জিনিস বলি, পরীক্ষার হল থেকে বের হয়ে বা পরীক্ষার হলের আগেই সবাই এক ধরনের টেন্ডেন্সিতে ভুগে, সেটা হচ্ছে কোশ্চেনে কাটমার্ক কত হবে, কাটমার্ক কত হবে, আমাকে কাটমার্ক অর্জন করতে হবে। ভাই কাটমার্কটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়। যেই বছর কোশ্চেন অনেক কঠিন সে বছর কাটমার্ক কমে আসতেছে, যে বছর সোজা সে বছর কাটমার্ক বাড়তেছে। আপনি প্রথম 10-15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার পরে একটা ধারণা পেয়ে যাবেন যে এই বছরের কোশ্চেন কেমন। তো ওই অনুযায়ী আপনি আপনার মতো যেগুলো পারেন আপনি আপনার নিয়ে চিন্তা করেন, অন্যরা কি করলো না করলো সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। উপরে উঠার দুইটা ফর্মুলা আছে, আচ্ছা, এক হচ্ছে যারা আশেপাশে উঠতেছে তাদেরকে ল্যাং মেরে ফেলায় দেয়া, পাশ করার ফর্মুলা। আর একটা হচ্ছে হলো আপনি নিজে ট্রাই করে সবাইকে ছাড়াই যেতে পারেন। আপনার টার্গেট থাকবে ওইটা করা, কারণ আপনি যদি সবাই কি করতেছে না করতেছে একটু আরেকজনের কাছ থেকে শুনি, এইটা করি, এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যান, তাহলে আপনি আসলে কখনোই ভালো করতে পারবেন না, আপনি আসলে ভালো কিছু করতে ডিজার্ভ করেন না। বাট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনি নিজের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার থাকেন, নিজে ট্রাই করেন, নিজে যে কটা পারেন দাগান, তারপর আপনি দেখেন কি হইতেছে। অনেকে একটা ভয় থাকে যে আমি কতটুকু দাগাবো আর কয়টা দাগাবো না, যেহেতু এখানে নেগেটিভ মার্কিংটা অনেক ইম্পর্টেন্ট, নেগেটিভ মার্কিং করবো কি করবো না এইটা নিয়ে চাইলে গেম খেলা যায়। যেমন আমি যদি কন্টিনিউসলি 10টা ঘ দাগাই, এর মধ্যে যদি 3টাও ঘ অ্যান্সার হয়, তাইলে কিন্তু আমার সব মিলাই হয়তো কাছাকাছি আমি চলে যাবো, 1-2 মার্কের একটা ডিফারেন্স থাকতে পারে। ওই কনফিডেন্স আপনার আছে নাকি? এই জুয়া খেলাটা খেলবেন কিনা সেটা হচ্ছে আপনার একটা প্রশ্ন। তবে আমার কাছে মনে হয় যতটুকু শিওর হওয়া, মানে এটা কনফিডেন্সের উপর ডিপেন্ড করে, পার্সোনাল কনফিডেন্স, কোন কোশ্চেন আপনি কতটুকু শিওর তার উপর বেসিস করে আপনি দাগাবেন, নাহলে দাগাবেন না। আর সবচেয়ে ভালো, যেগুলো পারতেছেন না সেগুলো লাস্টের জন্য রেখে দেন। ওই প্রথম প্রথম একটু ক্রিজে সেটান, প্রথম 30 মিনিটটা ভালো করে কাটান, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর দিন শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে বিসিএস এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ জাস্ট নাদার জব, ইটস নাথিং বাট নাদার জব। এখানে আলাদা কোনো নেই। আমার কাছে কিন্তু বিসিএস চাকরি থেকে অন্যান্য অনেক, বিশেষ করে যারা সরকারি ভার্সিটির টিচার, তাদেরকে অনেক বেশি প্রেস্টিজিয়াস মনে হয়। কারণ হচ্ছে তারা মানে টিচাররা মানুষদের মানে মন গড়তে পারে। বিসিএস এ যেটা আপনি চাকরি করছেন এটা কিন্তু জাস্ট আপনি ডে টু ডে ডিউটি পালন করবেন। হ্যাঁ, আপনার একটা সম্মান সূচক একটা মানে আছে, যেখানে কিনা আপনি হয়তো মানে মানে একটা নির্দিষ্ট মাত্রার বেতন পান, যার বিরুদ্ধে সরকার মানে যার জন্য সরকার আপনাকে টাকা পয়সা দিচ্ছে। তো দিন শেষে ইটস জাস্ট অ্যানাদার জব, এর বাইরে কিছুই না। সম্মান জিনিসটা মানুষের মন থেকে আসে। কিভাবে আসে? আপনার যোগ্যতা থাকলে সম্মান আসবে, সেটা আপনি বিসিএস দিয়ে অর্জন করতে পারেন, বিসিএস না দিয়ে অর্জন করতে পারেন। বিসিএস দিয়ে অর্জন করার থেকে বিসিএস না দিয়ে অর্জন করাটা আরো বেশি এই সোজা, এবং আপনি চাইলে ওটা করতে পারবেন। তো আপনার কাছে পরামর্শ এটাই থাকবে যে আপনারা এখন পর্যন্ত যে কাজটা করতেছেন নিজেরা একটু ভালো করে প্রিপারেশন নেন, তারপর আপনারা যতটুকু পারেন চেষ্টা করেন, বাকিটা তো অবশ্যই আল্লাহর উপর। বাট কনফিডেন্ট থাকেন, আত্মবিশ্বাস হারায়েন না। আর হচ্ছে শেষ মুহূর্তের প্রিপারেশন আমার কাছে মনে হয় অনেক বেশি কাজে দেয়। তো এখন যেগুলো মোটামুটি আপনার চোখে পড়তেছে সেগুলোই পড়েন। পরীক্ষার হলে কখনোই ভাববেন না আমি এগুলো পড়ে নিই, পরীক্ষার হলে ভাববেন না আমি এইটা পড়ছি। দ্যাটস ইট। আর বাকিটা আল্লাহ ভরসা, আপনাদের জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাইয়াকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাইয়া। আমি আরো কিছু লাস্ট একটু অ্যাড করি আপনাদের সাথে। কেউ কেউ একটু চ্যাট বক্সে কিছু কোশ্চেন করেছেন, আমি একটু দেখে দেখে সবার অ্যান্সারটা একটু দিয়ে দিচ্ছি। একজন বলেছেন ভাইয়া মনে করেন আমি ক দাগ দিয়েছি, পরে দেখলাম এটা ভুল, তাহলে কি আরেকটা দাগ দেওয়া যাবে? না ভাইয়া, আর দাগ দেওয়া যাবে না। আপনি যে মুহূর্তে দাগিয়ে ফেলেছেন ওইটা শেষ, ওইটা নিয়ে আর কিছু করা যাবে না। একজন বলছেন ভাইয়া টেম্পারেচার বেশি থাকলে কি ঢুকতে দিবে না, এমন কিছু হবে কিনা 41-এ? ভাইয়া আসলে এটা আমি শিওর না, আমি বলতে পারছি না। আপনাদের যে পরীক্ষার নির্দেশাবলী দেওয়া হয়েছে তাতে এরকম কোনো কথা আমি দেখলাম না। তো নতুন কোনো নির্দেশাবলী আগামী 4-5 দিন আসে কিনা সেটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, বাংলাদেশের আয়তন কততম? এটা মানে বাংলাদেশের আয়তন কত, এটা অনেক বইতে অনেক রকম দেওয়া আছে, তো কোনটা দিব? ভাইয়া এক্ষেত্রে নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইটা আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ওই বইটা থেকে বা বাংলাদেশের যে প্রশাসনিক যে ওয়েবসাইটটা আছে জাতীয় তথ্য বাতায়ন, সেখানে বাংলাদেশের যে আয়তনটা দেওয়া আছে আমার মনে হয় সেটা ইউজ করা ভালো। ভাইয়া মাস্ক পরিধান করে ঢোকা যাবে? অবশ্যই আপনি মাস্ক পরিধান করে ঢুকবেন, ঠিক আছে? মাস্ক যদি তারপর পরীক্ষার হলে ঢোকার পরে খুলতে বলেন তখন আপনি খুলবেন, মাস্ক নিয়েই তো যাবেন ভাই। ভুলে অন্য অপশন দাগালে না ভাই, একটা দাগায় ফেললে আর লাভ নাই। সঞ্জিতা বলেছেন ইজ দেয়ার এনি অফিসিয়াল ইনস্ট্রাকশন টু টেক এনআইডি? নো অফিসিয়াল ইনস্ট্রাকশন টু টেক এনআইডি, বাট একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনভিজিলেটর ক্যান চেক ইউর এনআইডি ইফ হি ওয়ান্টস অর শি ওয়ান্টস, ঠিক আছে? তো সে যদি দেখতে চায়, আপনি না দেখতে পারলে তখন কিন্তু সমস্যা, সো নিয়ে যাওয়াই ভালো। একজন বললেন ভাইয়া আমি এখন শুধু মডেল টেস্ট দিচ্ছি। ঠিক আছে, মডেল টেস্ট দেন, কোনো সমস্যা নাই। টপিক ধরে ধরে শেষ করছেন, ওকে, দ্যাটস গুড। কোন দেশ কার উপনিবেশ ছিল মনে থাকে না, টিপস দেন। সরি আপু, এটা টিপস আমি দিতে পারছি না। চেষ্টা করেন মুখস্থ রাখার জন্য, তারপর না পারলে ছেড়ে দেন, ওখান থেকে যে আসবেই এরকম কোনো গ্যারান্টি নাই। এক মার্ক ওখান থেকে না পেলে কিছু হবে না, আপনি অন্য সময় অন্য জিনিসে এই সময়টুকু দেন। আচ্ছা, আর দেখি কি আছে। দুইটার মাঝে কনফিউশন হলে কি দাগাবো? ভাইয়া বললাম তো, যদি লাস্ট মুহূর্তে দেখেন যে অনেক কম দাগিয়ে ফেলেছেন আর একটু দাগানো উচিত আপনার মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে উবু 10 20 30 40 করে যে দুইটার মধ্যে কনফিউশন ওটার মধ্যে একটা দাগিয়ে দিতে পারেন, অ্যাটলিস্ট হয়ে যেতে পারে। 10টা দাগালে 3-4টা অবশ্যই হবে। ভাইয়া দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই দোয়া করো ভাইয়া আপু, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আছে, শুভকামনা আছে, আল্লাহর উপর ভরসা রাখবেন, ঠিক আছে? কনফিডেন্টলি দিব, যা আছে তাই নিয়ে লড়বো, বাকিটা আল্লাহ ভরসা। গ্যালাক্সি A5, ওকে, দ্যাটস দ্য স্পিরিট ম্যান, এটাই চাচ্ছিলাম। কনফিডেন্টলি লড়তে হবে, ঠিক আছে? হারা যাবে না, শেষ মুহূর্তেও ফাইট দিয়ে যেতে হবে। আচ্ছা ভাইয়া, কয়টা দাগানো সেফ? ভাইয়া আসলে বলতে পারছি না কয়টা দাগানো সেফ, এটা নট শিওর। তবে মোটামুটি 140-50টা দাগিয়ে ফেললে আমার মনে হয় এর বেশি আর না দাগানোই ভালো, 150-এর উপরে। যদি আপনি শিওর না থাকেন আর কি, যদি এরকম হয় না কোশ্চেন সহজ হয়েছে, 140-50টা প্রথমবারই আপনি দাগিয়ে ফেলেছেন, তাহলে বুঝবেন যে আরো দাগানো লাগবে। বাট মোটামুটি 120-25 যদি আপনার শিওর থাকেন যেগুলো আপনার ভুল যাবে না, আপনি নাম্বারগুলো পাবেন, তাহলে বেটার হয় হচ্ছে আর কোনো কিছু না দাগানো, কারণ ওখান থেকে কিছু নেগেটিভ হয়ে গেলে আপনার লস। হাইয়েস্ট কাটমার্ক কত হতে পারে? দীপ্ত দাশগুপ্ত, এটা নিয়ে আমার আরেক ভাই বলে গেছেন, কাটমার্কস নিয়ে কোনো কথা আসলে বলা যাচ্ছে না। লাস্ট মডেল টেস্টে 147 পেয়েছি, ভুল 10টা, কেমন বলা যায়? ভাই অনেক পেয়েছেন, বাট এটা কন্টিনিউ করেন, প্রিপারেশন আসলে কোশ্চেনটা কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করবে। যে মডেল টেস্ট 147 পেয়েছেন সেটার কোশ্চেন হয়তো অনেক ইজি হতে পারে, আবার কঠিনের হলে আপনি অবশ্যই অনেক ভালো নাম্বার পেয়েছেন। ভাইয়া বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কারেন্ট ডাটাগুলো কোথায় পাবো? বিবিএস এর ওয়েবসাইটে পেতে পারেন, আবার জাতীয় তথ্য বাতায়নে আপনি পেতে পারেন এখানে সব ইনফোগুলা। আবার অর্থনৈতিক সমীক্ষা বা বাংলাদেশ ব্যুরোর একটা মনে হয় এরা বই বের করে, ওই বই এখন খোঁজার কোনো দরকার নাই, কারণ প্রশ্ন অলরেডি আপনার হয়ে গেছে আরো 2 থেকে 3 মাস আগে, মিনিমাম 2 মাস আগে হয়ে গেছে। সো একজন কোশ্চেন করেছেন যে রিসেন্ট ইনফোগুলা পড়বো কিনা। ভাই লাস্ট 1-1.5 মাসে যা হয়েছে নতুন করে পড়ার কিছু নাই, বাট খুব গুরুত্বপূর্ণ যে টপিকস গুলা মনে করেন যেগুলা ওয়ার্ল্ড ওয়াইজ খুব পরিচিত পেয়েছে বা ভাইরাল হয়েছে, সেই নিউজটা তো আপনি অবশ্যই জানবেন, ফেসবুকের সুবাদে হোক বা নিউজ দেখার সুবাদে হোক, ওইটুক জানলেই হবে আর কি, ঠিক আছে? তারপরে আর একজন বলেছেন ভাইয়া মাইনাস মার্কিং অনেক হয়, প্রায় টাইমে 25টার মতো ভুল হয়, কিভাবে কমানো যায়? বললাম তো ভাই, শিওর না হলে তাকায়েন না, ঠিক আছে? ক্যান উই ক্যারি এনি ফোন উইথ আস ইন দ্য সেন্টার? আপনি কোন জগতে আছেন আপু? কোনো ধরনের ফোন নেওয়া যাবে না। মনে হয় যা আসবে তা পড়া হয়নি। হ্যাঁ আমারও মনে হইতো ভাই, এটার কোনো সলিউশন নাই, এটা নিয়েই আমাকে আপনাকে ধরতে হবে। ইংলিশ ভার্সনের জন্য বেস্ট বিসিএস গাইড বই কোনটা?
আসলে ইংলিশ ভার্সনে তো আমি পড়ি নাই, ইংলিশ ভার্সনের জন্য পরীক্ষা দেই না, আমি আসলে শিওর হয়ে বলতে পারছি না। এটা একটু আপনি অন্যদিকে একটু কাউকে জিজ্ঞেস বা অন্যদিকে খোঁজ খবর নিতে মনে হয় ভালো হবে। ভাইয়া সত্যি কি প্রশ্ন 2 মাস আগে হয়ে যায়? মোটামুটি ভাই 2 মাস না হলেও এরকম একটা নির্দিষ্ট সময় আগে হয়ে যায়। ধরে নেওয়া হয় হচ্ছে লাস্ট 1.5-2 মাসের রিসেন্ট কোশ্চেন গুলো তেমন একটা আসে না। যেমন হচ্ছে আপনার 40-এ মে মাসে পরীক্ষা হয়েছিল, মে মাসে 3 তারিখে। তো মার্চের পরে আর কোনো রিসেন্ট কোনো ইনফো আসলে আসে না ওভাবে, ঠিক আছে? ইজ ইট ওকে টু ক্যারি মানি ব্যাগ? নো, ইউ ক্যান্ট ক্যারি এনি টাইপস অফ মানি ব্যাগ। হ্যাঁ, কোনো মানি ব্যাগ নিতে পারবেন না, টাকা পয়সা যা আছে ওই পকেটে ঢুকাই নিয়ে যাবেন, ঠিক আছে? লাস্ট বিসিএস খুব ভয় হচ্ছে, অবশ্যই ভয় হওয়ার মতো, বাট বললাম তো 1 বলে 6 হলে 6, না হলে 0, যেটা হয় হবে, আল্লাহর উপর ভরসা রাখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাদেরকে লিভ করতেছি, দোয়া করবেন। ওকে ভাই, আপনাকেও ধন্যবাদ, লিভ করেন। আর আমার মনে হয় অনেক সময় কথা বলা হলো, আর বেশি সময় আপনাদের নষ্ট না করি, 8টা বেজে গেছে, বেটার হয় আমি শেষ করি। সবার জন্য অনেক 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 শুভকামনা, অনেক দোয়া থাকবে, সফলতার সাথে যেন সবকিছু উত্তীর্ণ হতে পারেন সবাই। সবাই তো পারবেন না, হয়তো লাকিয়েস্ট 15,000 বা 20,000 উত্তীর্ণ হবেন, তাদের জন্য আগে থেকেই শুভকামনা, এবং সবার জন্য দোয়া থাকবে। যা আছে সেটা নিয়ে লড়তে হবে, ঠিক আছে? এখন আর নতুন করে কিছু বলা যাচ্ছে না, নতুন করে অত আপনি ইনফো গ্যাদারও করতে পারবেন না। যতটুকু পড়েছেন সেটা নিয়ে আপনি ইনশাল্লাহ ফাইট দিবেন। আব্দুল্লাহ বলেছেন ভাই উত্তরটা, ভাই প্লিজ ভাই আপনার কোশ্চেনটা আবার একটু লিখলে ভালো হতো। আপনি কি জিজ্ঞেস করেছেন? আমি আসলে চ্যাট বক্সটা উপরে চলে গেছে হয়তো। ভাইয়া 19 তারিখ আসবেন অনলাইনে? ভাইয়া বলতে পারছি না 19 তারিখ আসবো কিনা। এটা আপনাদেরকে যদি আসি আমি, বা আমরা যদি আসি, আমাদের উত্তরণের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ভাইয়া 130টা এভারেজ ভুল হয়, বাট মার্কস ভালো পাই, কিন্তু কম দাগালে মার্কস অনেক কমে যায়, কি করা যায়? এটাই তো কনফিউশন ভাই। আপনি মোটামুটি 120-25টা শিওর হয়ে গেলে এরপর ডিটেলস আর না দাগানোই ভালো। মোটামুটি 120 বা 125 নাম্বার যেন হাতে থাকে কাটাকাটির পরে, সেভাবে চেষ্টা করবেন। স্টার বয় বলেছেন ম্যাথের রাফ কোথায় করব? ম্যাথের রাফ নিয়ে বলেছি একটু আগে, শুরুতেই বলেছিলাম যে প্রশ্নে আমি করেছিলাম, বাট যদি ইনভিজিলেটর আপনাকে কোনো নির্দেশনা দিয়ে থাকে যে প্রশ্নে করা যাবে না, তাহলে তাকে জিজ্ঞেস করবেন তাহলে কোথায় করব। উনি যদি কোনো কিছু প্রোভাইড করেন বা কোনো নির্দেশনা দেন, সেভাবে কাজ করবেন। তো ঠিক আছে, আমার মনে হয় সবকিছু মোটামুটি বলেছি, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 5 দিন সুস্থ থাকা, একটু বাইরে কম যাতায়াত করেন যদি খুব প্রয়োজন না হয়। আর যাদের চাকরি আছে, চাকরি করে পরীক্ষা দিচ্ছে, তাদের তো চাকরি করতেই হবে, বাট চেষ্টা করেন 2-1 দিন আগে ছুটি নিয়ে নিতে। আর 17 তারিখ এমনিতেই ছুটি আছে, 18 তারিখ ছুটি নিলে 2 দিন এমনি ছুটি পেয়ে যাবেন। সুস্থ থাকতে হবে, অসুস্থ হওয়া যাবে না, কারণ সুস্থ না থাকলে আপনি তো পরীক্ষাই দিতে পারবেন না, তাহলে তো আপনি আগে থেকেই 0, আগে থেকেই হেরে গেলেন, ঠিক আছে? সুস্থতা হচ্ছে একটা বড় নিয়ামত, এটা কন্টিনিউ করতে হবে। আর বিষয়ভিত্তিক সময় বন্টনের কথাটা বলেছিলাম, আসলে এটা বলাটা একটু টাফ। অনেকে মনে করেন ম্যাথ একটু সময় নিয়ে করেন, বাট সে আবার বাংলা ইংলিশটা খুব কম সময় দাগিয়ে ফেলছেন, তার মানে জিনিসটা কিন্তু নিউট্রালাইজড হয়ে গেল। আবার কেউ আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি খুব ফাস্ট দিচ্ছেন, বাট বিজ্ঞান কম্পিউটারে খুব আস্তে ধীরে করছেন। সো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, আপনার স্ট্রং জোন যেটা, সেটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। আর উইক জোন বা একটু কনফিউশন বা ম্যাথ, এগুলো একটু সময় নিয়ে করা ভালো। ম্যাথ আর মানসিক দক্ষতার জন্য হাতে একটু সময় রাখবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, আর প্রশ্নের মান বন্টন তো আপনারা ভালোভাবেই জানেন, সবারই মুখস্থ হয়ে গেছে, আর কিছু বলছি না এই বিষয়ে। আর বিগত বিভিন্ন বিসিএস পরীক্ষার কাটমার্কসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখেন, এটা আসলে কোনোটাই আমরা শিওর না, অ্যাপারেন্ট কাটমার্কসটা আপনাদের সামনে দেওয়া হচ্ছে আর কি। মোটামুটি এর আশেপাশে আসলে কাটমার্কস ছিল, ঠিক আছে? 35তমতে অনেক কম ছিল কাটমার্কস, 36-এ প্রায় 114, এবং রিসেন্ট ইতিহাসে সব থেকে 36টাই সহজ হয়েছিল, এরপর 38, ঠিক আছে? দেখা যাক 41 কেমন হয়, আল্লাহ ভরসা। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, নিজেকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কনফিডেন্টলি এই কাজে লেগে থাকতে হবে। ঠিক আছে, আমাদের সেই মটো বিশ্বাস রেখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমিই হবে ইনশাল্লাহ। আপনারা সবাই সফল হবেন, সবাইকে ধন্যবাদ। এবং এর সাথে আমরা আমাদের আজকে সেমিনারের লাস্ট অংশে চলে আসলাম। মামুন ভাই যদি কিছু বলতেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পরীক্ষা দিবেন, আল্লাহ ভরসা। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ভাইয়ার মূল্যবান ব্যক্তিগত সাফল্যের তথ্য এবং মোটিভেশন দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনারা
আপনাদের প্রস্তুতিগুলো সুন্দরভাবে নেন, আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হোক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।